তাহলে লেটস স্টার্ট। আমরা ভেক্টর পড়ছিলাম, ভেক্টরের বিভিন্ন ধরনের আজকে বিভিন্ন ধরনের ভেক্টরের পার্ট গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। কত ধরনের ভেক্টর হয় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, একই না? রিক্যাপ আজকে বেশি করব না, কারণ আজকে আমাদের ভেক্টর অ্যাডিশনটা পড়তে হবে, ভেক্টরের অ্যালজেব্রা পড়বো। তো বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ভেক্টরের রিক্যাপে ভেক্টর কি জিনিস, এটা কি জিনিস সেটা পড়েছি, আর বিভিন্ন ধরনের ভেক্টর পড়েছি, বিভিন্ন ধরনের ভেক্টর পড়েছি। কি কি বিভিন্ন ধরনের ভেক্টর সেটা আমরা প্রত্যেকে আগেও আলোচনা করেছি, এখনো আলোচনা করছি। এবার আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ক্লাস, আজকে করব আমরা ভেক্টর বীজগণিত। ভেক্টর বীজগণিত কেন স্কেলার বীজগণিত থেকে আলাদা, কে বলতে পারবে? কেন ভেক্টর অ্যালজেব্রা যেটা, ভেক্টর অ্যালজেব্রা যেটা সেটা স্কেলার অ্যালজেব্রা থেকে আলাদা? কারণ এখানে দিকও এক্সট্রা আছে, একদম তাই। স্কেলার অ্যালজেব্রা বলতে যে জিনিসটা বোঝায়, অ্যালজেব্রা বলতে আমরা বুঝি কি? আমরা বুঝি যোগ, আমরা বুঝি বিয়োগ, আমরা বুঝি গুণ, আমরা বুঝি ভাগ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যেমন পড়ি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে জিনিসগুলো আমরা পড়ি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্কেলার অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা পড়েছি। সেই একই জিনিস, যোগ বিয়োগ গুণ ভাগের জায়গায় যোগকে আমরা বলবো যোগ, বিয়োগকে আমরা বলবো বিয়োগ, গুণকে আমরা গুণই বলবো, কিন্তু ভাগটাকে বলবো বিভাজন, একটা ভেক্টরের বিভাজন। তার মানে ছোটবেলা থেকে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, তার জন্য আমরা নিজেদেরকে বলেছি যে আমরা স্কেলারের অ্যালজেব্রা জানি, আমরা অ্যালজেব্রাটা জানি। সেরকম ভেক্টরের অ্যালজেব্রা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রে ভেক্টরের যোগ বিয়োগ গুণ এবং ভাগ না বলে বলা হয় বিভাজন। এই বিভাজনটা আমাদের জানতে হবে। তাহলে আজকে আমরা ভেক্টরের যোগ প্রথম পড়ব। আর আমরা জানি যোগ মানে বিয়োগই বটে, সেটা আমরা দেখি যোগ আর বিয়োগ আলাদা কিরকম। আর গুণ আর বিভাজন পরে পড়বো। তাহলে আজকে আমাদের শুরু হচ্ছে ভেক্টর যোগ। ধরে নাও, ধরে নাও এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এদের যোগ করব। তাহলে আমরা এটাকে অ্যালজেব্রাতে কি রকম করে লিখবো? যদি আমরা যোগ করি তাহলে কি রকম করে লিখবো অ্যালজেব্রাতে? আমরা পাতি লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। যেহেতু এরা ভেক্টর, তাই এদের মাথায় তীর চিহ্ন আছে, এটা আমরা আগে দেখেছি। এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা হচ্ছে, এইটাকে আমরা যোগফল যেমন আগে বলতাম, যোগ করার পর যেটা হয় সেটাকে আমরা কি বলতাম? যোগফল, ছোটবেলায়। এখানে আমরা সেরকম বলবো এটা হচ্ছে লব্ধি ভেক্টর। কি বলবো? লব্ধি ভেক্টর। দুজনকে যোগ করে যেটা পাবো সেটাকে লব্ধি ভেক্টর বলা হয়। ইংরেজিতে এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর। ওকে, এই রেজাল্ট্যান্ট ভেক্টরকে আমরা কখনো কখনো আর দিই, কখনো এন দিই। তার মানে এই এ এবং বি যুক্ত হয়ে হচ্ছে আর ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর, যেটা হচ্ছে এ প্লাস বি। এভাবে আমরা ভেক্টরটাকে যেমন করে বীজগণিতে প্রকাশ করে তেমন ভাবে প্রকাশ করতে পারি। কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল কিরকম হয়, মানে অ্যাকচুয়ালি কেমন করে দুটো ভেক্টর যোগ হতে পারে, সেগুলো কেমন ধরনের হয় সেটা যদি আমরা বুঝি। ধরে নাও এখানে একটা বিন্দু আছে, এখানে একটা পি বিন্দু আছে। এই পি বিন্দুতে ধরে নাও একটা কোন একটা বস্তু আছে যার মাস হচ্ছে এম। মাস মানে কি? মাস মানে কি? ভর। ভর হচ্ছে এম। এবার ধরে নাও এই বস্তুটাকে কেউ এই বরাবর একটা ফোর্স দিয়েছে, এফ পরিমাণ ফোর্স দিয়েছে। ফোর্স মানে হচ্ছে বল। তাহলে এফ বল দিয়েছে।
কোন বরাবর? ধরে নাও এটাকে আমি ভেঙে দিচ্ছি, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা উত্তর, এটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে এটা কোন দিক দিয়ে বলটা আছে? এই যে এফটা, এটা কোন দিক দিয়ে আছে? পূর্বমুখী। আছে না নেই? আর একটা ফোর্স ধরে নাও এই বরাবর দেওয়া আছে। সেকেন্ড যে ফোর্সটা কথা বলছি সেটা ধরে নাও এই বরাবর আছে। এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে F1, আর এইটা হচ্ছে ধরে নাও F2। তাহলে F2টা কোন দিকে আছে? দক্ষিণ দিকে। তাহলে এই বস্তুটা কোন দিকে আসবে বলো তো দেখি? এই যদি এফ বলটা, তোমার প্রথম বলটা যদি পূর্বমুখী হয়, একটা যদি দক্ষিণমুখী হয়, তাহলে রেজাল্ট্যান্ট বলটা কোন দিকে আসবে? একদম তাই। তার মানে এই দিকে তোমার হবে রেজাল্ট্যান্টটা, এই বরাবর হবে রেজাল্ট্যান্টটা, এই দিকে হবে আর। তাহলে স্কেলার যোগের ক্ষেত্রে যেমন তোমার দিক ছিল না, এখানে কিন্তু দিক আছে। তাহলে এইরকমই আমরা কোশ্চেন করব, এইরকম প্রবলেম আলোচনা করব, যে এই F1 এর মান যদি হয় 5 নিউটন, এই F2 এর মান যদি হয় ধরে নাও কথার কথা 6 নিউটন, তাহলে আর এর মান কত? এটা তো আমাদের জিজ্ঞাসা করতেই পারি। কোন একটা বস্তু বসে আছে, কোন একটা লোক বসে আছে, তাকে পূর্ব দিকে একজন বল দিয়েছে, দক্ষিণ দিকে একজন বল দিয়েছে, তাহলে ওই লোকটা আলটিমেটলি এই দুটো বলের প্রভাবে কোন দিকে যাবে, কত বল সে পাবে, রেজাল্ট্যান্ট কত বল পাবে, সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সেই ক্যালকুলেশন করার জন্য আমাদের কিছু সূত্র আছে। তারপর ধরে নাও এক্সাম্পল আর একটা বলছি, এইখানে ধরে নাও এটা একটা রাস্তা, এখানে একটা বস্তু আছে, কোন একটা বস্তু আছে, এরও ভর ধরে নাও এম ভর, একে ধরে নাও এই দিকে একটা ফোর্স দিয়ে টেনেছে এফ ফোর্স দিয়ে, এই দিকে একটা এফ ফোর্স দিয়ে টেনেছে, এই দুটো এফ ফোর্সের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে ধরে নাও থিটা। এই যে থিটাটা, এটা কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারি? এই থিটাটা কি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে পারি, হ্যাঁ কি না? কেন? একদম তাই, একদম তাই। তাহলে এখানে ইনিশিয়াল পয়েন্ট একই বলে এই থিটাটাকে আমরা বলতে পারি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। এটা F1 ধরো, এটা F2, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। তাহলে এই দুটো ফোর্স যদি অ্যাপ্লাই হয় কোন একটা বস্তুর উপর, তাহলে আলটিমেটলি বস্তুটা কোন দিকে যাবে, কত বলে যাবে, এই ধরনের কেসগুলো আমরা আলোচনা করব। তার জন্য আমাদের সূত্র আছে, এগুলো ক্যালকুলেশন করার সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা ডিসকাস করবো আজকে। তাহলে দেখো কি কি সূত্র আছে। ভেক্টর যোগের সূত্রাবলী। আমরা আগের দিন একটু টাচ দিয়েছিলাম। এক নাম্বার হচ্ছে ত্রিভুজ সূত্র, 2 নাম্বার হচ্ছে সামান্তরিক সূত্র, 3 নাম্বার হচ্ছে বহুভুজ সূত্র, 4 নাম্বার আর একটা আছে, সেটা আমরা পরে ডিসকাস করব, যখন বিভাজনের দ্বারা যোগ করার সূত্র, সেটা আমরা অন্যভাবে করব, সেটা সূত্র নয়, সেটা একটা প্রসেস। তাহলে প্রথম আমরা ত্রিভুজ সূত্র পড়ব, দেখব কি বলছে, তারপরে সামান্তরিক সূত্র পড়ব, তারপরে বহুভুজ সূত্র পড়ব। তাহলে এটা কি জিনিস ত্রিভুজ সূত্রটা? আগে আমি ত্রিভুজ সূত্রটা লিখি, তারপর তোমরা একবার নিজেরা ভালো করে পড়বে, তারপর আমরা দেখব ত্রিভুজ সূত্র কাকে বলে, বুঝার চেষ্টা করব ত্রিভুজ সূত্র। এটাকে ইংরেজিতে বলে ল অফ ট্রায়াঙ্গেল, ল অফ ট্রাইঅ্যাঙ্গেল। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। বলছে দুটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, দুটি ভেক্টরকে, দুটি ভেক্টরকে যদি, যদি একই ক্রমে, প্রত্যেকটা জিনিস আমি ব্যাখ্যা করব, একই ক্রমে নেওয়া
ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায়, তবে বিপরীত ক্রমে নেওয়া ত্রিভুজে কটা বাহু হয়? ত্রিভুজে কতগুলো বাহু হয়? তার মধ্যে দুটো বাহু অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে বিপরীত ক্রমে নেওয়া ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে ও দিকে নির্দেশ করবে। এবার আমি এই কথাটা প্রত্যেককে ভালো করে পড়তে বলবো। এখানে প্রতিটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। এটা হলো তোমাদের ক্লাস 11 এর প্রথম জিনিস যেটা শুরু হচ্ছে। সেটা কি? প্রথম কথা বলছে যে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি একই ক্রমে নেওয়া ত্রিভুজের দুটি বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায়, তবে বিপরীত ক্রমে নেওয়া ত্রিভুজের তৃতীয় বাহুটি ওই ভেক্টর দ্বয়ের, কোন ভেক্টর দ্বয়ের গো? এই যে ওই ভেক্টর দ্বয়ের বলছি, এটা কোন ভেক্টর দ্বয়ের? এই যে দুটো ভেক্টর, সেই ভেক্টরকে ভেক্টর দ্বয় বলছি। ভেক্টর দ্বয়ের লব্ধি মানে কি? লব্ধি মানে কি? যোগফলকে, দুটো ভেক্টরের যোগফলকে মানে ও দিকে নির্দেশ করবে। কারণ ভেক্টরের শুধু মান নেই, দিকও আছে। এবার এই যে কথাগুলো বলেছি, সেখানে তোমাদের অসুবিধে কোথায় দেখো তো? এইটা অসুবিধা কিনা? একই ক্রম আর বিপরীত ক্রম, এই দুটো জায়গায় কি অসুবিধা হচ্ছে বুঝতে? একটু কারুর হচ্ছে কি? হচ্ছে না? যারা ভেক্টর যোগের ক্লাসটা করনি তাদের কি অসুবিধা হচ্ছে না? ভেরি গুড। সেটা ইম্পর্টেন্ট যে পুরো স্টেটমেন্টের মধ্যে ক্রমটা বোঝা গেল না। তাহলে প্রথম এই কথাটা কিন্তু প্রত্যেকে লিখছো না? ভিডিও দেখার মতন দেখে যাচ্ছ? সবাই লিখছো তো? এটা লিখে রাখো। এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ধীরে ধীরে বুঝবো। তার মানে প্রথম আমরা ক্রম বোঝার চেষ্টা করব, তারপরে আমরা একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে রাখবো, তারপর আমরা দেখব ত্রিভুজের দুটি বাহু দ্বারা তাদেরকে মানে ওদিকে নির্দেশ করা যাচ্ছে কি যাচ্ছে না। তারপর তৃতীয় বাহুটা আঁকবো, তাকে আমরা বিপরীত ক্রমে নেব, নিয়ে দেখব কে লব্ধি নয়। তাহলে ফার্স্ট হচ্ছে ক্রম। ক্রমের ইংরেজি মানে হচ্ছে অর্ডার। ক্রম হচ্ছে অর্ডার। বলছে এই ক্রমটা হতে পারে দু ধরনের। একটা হচ্ছে একই ক্রমে, মানে হচ্ছে ইন অর্ডার, ইংরেজিতে বলছে ইন অর্ডার। হতে পারে বিপরীত ক্রমে, এটাকে বলা হয় ইন অপোজিট অর্ডার। ইন অপোজিট অর্ডার। তাহলে দেখো ইন অর্ডার মানে যদি ভেক্টরের, যদি ধরে নাও এরকম পরপর পরপর ভেক্টর দাঁড়িয়ে থাকে, একজনের শেষ মানে আরেকজনের শুরু, তাহলে আমরা বলবো এই ভেক্টরগুলি সব অর্ডারে আছে। এই সব ভেক্টরগুলো অর্ডারে আছে। এখানে যদি এই ভেক্টরগুলো আমরা নাম দিই, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এরকম ডট 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 নাম দিই। এখানে ধরে নাও এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, সাপোজ এটা জেড ভেক্টর, এটা ধরে নাও কিছু একটা ভেক্টর এ ওয়ান ভেক্টর। তাহলে একজনের তীর চিহ্ন শেষ, সেখানে আর একজনের তীর চিহ্ন, সেখানে তার আর একজনের প্রাথমিক বিন্দু, কিন্তু একই দিকে হতে হবে তার কোনো মানে নেই। কিন্তু যেন মনে হচ্ছে যেন ভেক্টর গুলো একই দিকে ফ্লো করছে, এরকম হলে তাকে আমরা বলবো একই অর্ডার। প্রত্যেক আওয়াজ দাও, বুঝতে পেরেছো কি পারোনি?
এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার ধরে নাও বিপরীত অর্ডার, মানে এবার আমি এখানে ধরে নাও ভেক্টর আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। বলো তো দেখি এখানের মধ্যে কে বিপরীত অর্ডারে আছে? এই এইটা দেখো মুখে মুখে ধাক্কা লেগেছে। তার মানে এ আছে বিপরীত ক্রমে, এ আছে বিপরীত ক্রমে। তার মানে এবার বলো তো দেখি এরা সব একই ক্রমে আছে না বিপরীত ক্রমে আছে? এখানে তিনটে ভেক্টর নিলাম, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এরা কি একই ক্রমে না বিপরীত ক্রমে কেউ আছে? এরা হচ্ছে ইন অর্ডার, মানে একই ক্রমে। দেখো একজনের শেষ একজনের শুরু, তাহলে এরা হচ্ছে সব একই ক্রমে। তাহলে ক্রম আমরা বুঝতে পারলাম। বলো বলো। একদম একদম সত্য তাই, এটাই ইম্পর্টেন্ট। যেমন ধরে নাও আমি তোমাদেরকে সিম্পল একটা কথা বলি, যে আমরা যখন প্রেয়ারের লাইন দিয়ে, আমরা প্রেয়ারের লাইন দিই তো যখন জনগণমন হয় বা স্কুলের প্রথম যে স্কুল শুরু হওয়ার আগে যে গানটা হয়, তখন তো আমরা প্রেয়ারের লাইন দিই। ধর লাইন দিতে দিতে মধ্যেখানে একটা গাছ আছে, তাহলে আমরা কি করব? তাহলে কি আমরা গাছের উপরে উঠে যাবো? তা তো করবো না। তখন আমরা যেটা করি, ধরে নাও এখানে আমাদের স্টেজটা আছে, প্রেয়ারের স্টেজ, কথার কথা, প্রেয়ারের স্টেজ। এখান থেকে আমরা কি করি, ধরে নাও এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে একটা গাছের লোকেশন, কিন্তু আমাদের অন্যান্য লাইনগুলো এরকম করে সবাই দাঁড়িয়ে আছে, মানে এই দিকটা ধরে নাও মুখ করার লাইন, পিছনেটা মুখ করার লাইন। তখন আমরা কি করব? এরকম করব না? তার মানে দিকটা চেঞ্জ হতে পারে, হতেই পারে। এগুলো কিন্তু সব একই ক্রমে আছে, সব একই ক্রমে আছে। তাহলে দিক চেঞ্জ হতে পারে, কিন্তু একজনের শেষ আর একজনের শুরু হবে। এরকম যদি হয় তাকে আমরা একই ক্রমে বলবো। একদম ঠিক বলেছো। তাহলে এবার আমরা পড়ি আবার ত্রিভুজ সূত্রতে আর একটা কথা। তাহলে আমরা ত্রিভুজ সূত্রতে কি ছিল? ত্রিভুজ সূত্রতে কি ছিল বলো? আর একটা কি কথা ছিল? প্রথম কথাটা কি ছিল? সবাই একবার নিজে নিজে পড়ো। প্রথম কথাটা কি ছিল? একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর। এই দুটো ভেক্টর সেই ভেক্টর গুলো যাদের আমরা যোগ করব। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, ক্রিয়াশীল দুটি ভেক্টর। তাহলে দেখতে কেমন হবে? এই একটা বিন্দু, এখানে ধরে নাও দুটো ভেক্টর ক্রিয়াশীল, একটা হচ্ছে এই দিকে ধরে নাও কথার কথা এ ভেক্টর, আর এই দিকে ধরে নাও কথার কথা বি ভেক্টর। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়াশীল, হ্যাঁ কি না? কোনো আপত্তি আছে কারুর? বলো। তার মানে দিক আলাদা হচ্ছে বলছে, কিন্তু এখানে তো বিন্দু একটাই। এবার দেখো ক্রিয়াশীল হচ্ছে একটা বিন্দু থেকে, বিন্দু তে তো নয়, তাই বলছো তাই তো? বিন্দু থেকে, বিন্দু তে তো নয়। তার তার আগে আমাদের বলো, আমাদের মেন বাণী কি? আমাদের মেন বাণী ভেক্টরের ক্ষেত্রে কি? তার দিক এবং মান অপরিবর্তিত রেখে আমরা ভেক্টর গুলোকে কি করতে পারি? সরাও, বি ভেক্টরকে ঠেলে নিয়ে এসো এদিকে। তাহলে এটা ধরো না ও বিন্দু, ও বিন্দু, তাহলে ও বিন্দুটা এখানে রাখলাম ও বিন্দু। বি ভেক্টরকে তুমি এরকম ঠেলে নিয়ে আসতে পারবে না পারবে না? সিমিলারলি এ ভেক্টরকে এদিকে টেনে নিয়ে আসতে পারবে না পারবে না? এইটা আর এইটা কি একই না আলাদা? এটা তো একই, এই দুটো একই। তার মানে ভেক্টরের ক্ষেত্রে এটাই মজা, যে একই বিন্দুতে ক্রিয়াশীল মানেই হচ্ছে একই বিন্দু থেকে ক্রিয়াশীল। কারণ ভেক্টরের ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট মজা এবং ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি, ভেক্টরটিকে মানে এবং দিকে অপরিবর্তিত রেখে
ভেক্টর গুলোকে আমি শিফট করতে পারি। বুঝতে পারছো না পারোনি? তার মানে এটা একই। তাহলে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ এবং বি, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, সেই ভেক্টর দুটিকে কি বলছে? ত্রিভুজের দুটি বাহু দ্বারা একই ক্রমে যদি নিতে পারি, তাহলে ত্রিভুজের বাহু, ত্রিভুজ একটা নাও, ত্রিভুজের তো তিনটে বাহু, তাহলে এটাকে একটা বাহু করে নিচ্ছি, ধরে নাও এটাকে একটা বাহু করলাম। এবার দেখো তো এই বিটাকে তুমি এই বরাবর শিফট করতে পারো না, পারো না? বিটাকে এই বরাবর শিফট করতে পারো না, পারো না? প্যারালালি বি তো এখানে ছিল, ডট 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 ডট, এই বিটাকে আমি এইদিকে শিফট করতে পারি না? তাহলে অরিজিনালি বিটাকে আমি এখানে আনতে পারি না? একটু আওয়াজ দাও। তাহলে এরা একই ক্রমে হলো? একই ক্রমে হলো? শিওর? তাহলে আমরা এই জায়গাটা মুছে দিলাম, এই জায়গাগুলো মুছে দিলাম। তাহলে আমি এইটা যা লিখেছি, এইটা যা লিখেছি, এইটা যা, এটাও তাই, এটা যা, এটাও তাই, একই। কিন্তু আমি এটাকে সাজিয়ে নিলাম, এ এবং বি ভেক্টরকে ত্রিভুজের দুটো বাহুকে একই ক্রমে নিলাম। এখন তৃতীয় বাহুটা ত্রিভুজের কোন দিক থেকে হবে বলো তো দেখি? যদি ধরে নাও এটা পি হয়, এটা কিউ হয়, এটা আর হয়, তাহলে তৃতীয় বাহুটা কোনটা? পি আর বা আর পি, এইটা হচ্ছে আমার তৃতীয় বাহু। কিন্তু আমাদের দেখো তো, পড়ে দেখো তো তৃতীয় বাহুটা কেমন করে নিতে হবে যদি লব্ধি বলতে চাই? তাহলে তাহলে বিপরীত দিকে গেলে কি হবে? তীরে তীরে ঠোকা লাগবে, তীরে তীরে ঠোকা লাগবে। একদম তাই। তার মানে এই দিকে তোমার তীর চিহ্ন হবে। তাহলে তখন এই ভেক্টরটাকে কি ভেক্টর বলবো? লব্ধি ভেক্টর। বা এইটাকে তখন আমি বলবো আর ভেক্টর। সুতরাং এখানে আর নাম আর দেবো না, বারবার আর চলে আসবে, তার জন্য পি কিউ এম দিলাম। এখানে বোঝা গেল তাহলে? তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম আর ভেক্টর সমান হচ্ছে এ প্লাস বি। এইটাই হচ্ছে ত্রিভুজ সূত্র। অবশ্যই কোশ্চেনের জন্য আছি, বলো। হুম। হুম। ঠিক। ভেরি গুড কোশ্চেন, ভেরি ভেরি গুড কোশ্চেন। দেখো, দারুণ কোশ্চেন করেছিস, একদম বোঝাতে পারছি। তার মানে এখানে যেমন দারুণ একটা কোশ্চেন করেছে, তো কে কোশ্চেনটা করলি? আমি গলা এখন, দিশা। তো দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। দেখো, ব্যাপারটা হচ্ছে ও যেটা জিজ্ঞেস করেছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করেছে। সেটা হচ্ছে একটা পয়েন্ট থেকে এদিকে যখন তুমি ফোর্স দিচ্ছ, এদিকে ফোর্স দিচ্ছ, তখন তোমার লব্ধি হলো এই বরাবর, হ্যাঁ কি না? বলেছি না বলিনি? এটাকে যখন আমি নাম দিচ্ছি, আচ্ছা, আর কারোর কোনো বক্তব্য আছে? আমার দেখো, ও যেটা কোশ্চেন করেছে, তার মানে ব্যাপারটা বুঝতে পারছো, সেন্সটা বুঝতে পারছো খুব ক্লিয়ার। এখানে হচ্ছে এখন আমরা ত্রিভুজ সূত্র দিয়ে কি করলাম, এটাকে বললাম এ ভেক্টর, এটাকে বললাম বি ভেক্টর। তাহলে এবার দিশা বলতো দেখি, লব্ধি ভেক্টর কোন দিকে হলো? একদম তাই। তার মানে বিটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি, তার মানে এইটাকে এখানে বিটাকে আমরা শিফট করেছি। তার মানে আমরা কিন্তু কোনো অনৈতিক কাজ করিনি। ভেরি গুড। তার মানে এটা একই জিনিস। এবং তুই যেটা বললি তার জন্য আর একটা সূত্র আছে, সেটা আমরা এক্ষুনি পড়ে নিই। এটা হচ্ছে সেকেন্ড সূত্র, সামান্তরিক সূত্র। তাহলে 2 নম্বর সূত্র কি? সামান্তরিক সূত্র।
ইংরেজিতে এটাকে বলা হয় ল অফ প্যারালেলোগ্রাম, লেলোগ্রাম। ঠিক। সামান্তরিক সূত্র কি বলছে? স্টেটমেন্টটা ভালো করে বুঝবে। কোন সূত্রের বিবৃতি, বিবৃতির কমা, পূর্ণচ্ছেদ কিচ্ছু বাদ যাবে না। কোন সূত্র অ্যাজ ইট ইজ যেমন থাকে তেমন ভাবেই পড়ার চেষ্টা করো, তাতে কমপ্লিট নলেজ হবে। ভাষা ভাষা নলেজ করলে পরে দুঃখ আছে। সামান্তরিক সূত্রে কি বলছে? একই কথা, একই বিন্দুতে, একই বিন্দুতে ক্রিয়াশীল, ক্রিয়াশীল দুটি ভেক্টরকে, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের, সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা, সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায়, নির্দেশ করা যায়, তবে, তবে ওই বিন্দু থেকে ক্রিয়াশীল, ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের, ভেক্টরদ্বয়ের লব্ধি মানে ও দিকে নির্দেশ করবে। ভালো করে পড়ো। এই প্রথমে যেটা আমি একই লিখলাম, এটাকে তোমরা একটু একটিও লিখতে পারো, একইটাকে একটিও লিখতে পারো, কারণ এখানে ওই বিন্দু বলেছি তার জন্য একটি বলছি। তাহলে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায়, তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি মানে ও দিকে নির্দেশ করবে। কথাটা কতটা ক্লিয়ার হলো তোমাদের? বোঝো ভালো করে। সামান্তরিক কাকে বলে? কে বলতে পারবে? যার বিপরীত বাহুগুলি সমান্তরাল মানে কি? যার বলতে কি কার? হ্যাঁ, ওটা ইম্পর্টেন্ট। তাহলে সামান্তরিক একটা চতুর্ভুজ। তাহলে বলো, আবার ভালো করে বলো, কি বলবে? যে, তাকে সামান্তরিক বলে, সমান্তরিক নয়, সামান্তরিক। ঠিক আছে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তা সেই চতুর্ভুজকে সামান্তরিক বলা হয়। তাহলে এবার মজা হচ্ছে, সামান্তরিক যেটা এরকম করে আঁকতে পারি, মোটামুটি তোরা ভালো ছবি আঁকিস, আমি একটা মোটামুটি যাই হোক একটা এঁকেছি, এ বি সি ডি আঁকতে পারি তো। তাহলে এই এটা যদি সামান্তরিক হয়, তাহলে আমরা কি দেখলাম? সামান্তরিক যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম এডি সমান বিসি এবং এডি প্যারালাল বিসি। এগুলো সব জানো তো, চিহ্নগুলো প্যারালাল। আর একটা, আর একটা হচ্ছে এবি সমান সিডি এবং এবি প্যারালাল সিডি, তবেই এ সামান্তরিক হবে। এটা হচ্ছে তার শর্ত। এবার আমাকে বলো, সামান্তরিক সূত্রটা আমরা কি পড়লাম? একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, আবার নিচ্ছে একই বিন্দুতে ক্রিয়াশীল, এটা লিখে নিয়েছো প্রত্যেকে? সামান্তরিক সূত্র লিখে নিয়েছো তো? এবার আমরা শুরু করছি এটার এক্সপ্লেনেশন, এটা বোঝার চেষ্টা করছি। দেখো, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, ধরে নাও এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর, তাদের নাম আমি একই দিলাম, ধরে নাও
একটা নাম দিলাম এ ভেক্টর, আর আরেকটা নাম একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, আর একটা ধরে নাও বি ভেক্টর, যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার একে এইটা দিয়ে সামান্তরিক আঁকা যাবে না যাবে না? ইজি না ইজি নয় এটা? এইটা বি বি থাকলো, আর এটা এ এই থাকলো, কালার একটু চেঞ্জ হলো। তোদের জন্য কালার চেঞ্জ করছি না, দাঁড়া, এটাকে নীল করে দিলাম, আর এটা গ্রিন আছে ওটাকে মিটিয়ে দিলাম। এটা বি, এটা এ, এটা ও বিন্দু। তো সামান্তরিক কেমন করে আঁকবো গো? প্যারালাল টেনে দাও, আর এর প্যারালাল টেনে দাও। তাহলে এইটার নাম ও পি কিউ এম, এটা সামান্তরিক হবে না? ও পি কিউ এম, এটা হলো সামান্তরিক। তাহলে কে লব্ধি? কে লব্ধি বলো তো দেখি? ও বিন্দুতে ক্রিয়াশীল কর্ণ। তাহলে এইটা হচ্ছে তোমার লব্ধি। এবার দিশা বল, এইটা তো ওটার সাথে ম্যাচ করছে ডাইরেক্ট, যেগুলো আমরা আগে আলোচনা করেছি। প্রত্যেকে ভাবো, এইটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। তার মানে এখানে কর্ণ ও কিউ, যেটা এই কর্ণ ও কিউ দিয়ে যে ভেক্টরটা আর ভেক্টর, সেই আর ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর হচ্ছে। তাহলে এইটাই হলো সামান্তরিক সূত্রর গাণিতিক রূপ। সামান্তরিক সূত্রের গাণিতিক রূপ। ওকে, এবার 3 নাম্বার হচ্ছে বহুভুজ সূত্র। এটাকে বলা হয় ল অফ পলিগন। পলিগন, এটা স্টেটমেন্টটা বলছি ভালো করে শোনো। একটি বিন্দুতে ক্রিয়াশীল, একটি বিন্দুতে ক্রিয়াশীল 3 বা ততোধিক ভেক্টরকে যদি যদি একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত একটি উন্মুক্ত বহুভুজের, উন্মুক্ত বহুভুজের বাহুগুলি দ্বারা মানে এবং দিকে নির্দেশ করা যায়, তাহলে কি পড়লাম? একই বিন্দুতে ক্রিয়াশীল 3 বা ততোধিক ভেক্টরকে যদি একই ক্রমে গৃহীত একটি উন্মুক্ত বহুভুজের বাহুগুলি দ্বারা মানে এবং দিকে নির্দেশ করা যায়, তবে তবে ওই বহুভুজকে বদ্ধ করতে, ওই বহুভুজকে বদ্ধ করতে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের, ত্রিভুজের অন্তিম বাহুটি ওই ভেক্টর সমূহের, ওই ভেক্টর সমূহের লব্ধিকে মানে ও দিকে নির্দেশ করবে। এটা একটু পড়ে একটু ফিল নাও, একটু পড়ে বারবার ফিল নাও, ভালো করে আগে লেখো,
আমি তো ঝপঝপ করে লিখে দিলাম, তোমরা আগে লেখো। আমাদের কোনো তাড়া নেই, আমরা ফিজিক্স শিখতে এসছি, ট্রেনে চেপে কোথাও পালিয়ে যেতে নয়। শেখা জিনিসটা হচ্ছে ইটস এ জার্নি। মনে রাখবে, জীবনে সবসময় ডেস্টিনেশনটা ইম্পর্টেন্ট হয় না। ডেস্টিনেশনে বলো। বদ্ধ করতে বিপরীত ক্রমে গৃহীত ত্রিভুজের অন্তিম বাহুটি ওই ভেক্টর সমূহের লব্ধিকে মানে ও দিকে নির্দেশ করবে। ও হো হো হো, মেনি মেনি থ্যাঙ্ক, মেনি মেনি থ্যাঙ্ক। তার মানে তোমরা বুঝছো। দেখেছিস কেমন গন্ডগোল করেছিলাম। আমার কিন্তু বাংলা বানান একটু 19-20 গন্ডগোল হতে পারে, তোমরা কিন্তু ঠিক করে নিবে। হ্যাঁ, বাংলা বহুত দিন লিখিনি, সেজন্য একটু একটু গন্ডগোল হতে পারে। বাংলা বানান কিন্তু তোমরা ঠিক লিখে নিও। ওকে, তাহলে আমরা দেখলাম যে একই বিন্দুতে ক্রিয়াশীল তিন বা ততোধিক ভেক্টরকে যদি একই ক্রমে গৃহীত একটি উন্মুক্ত, উন্মুক্ত মানে কি, উন্মুক্ত বহুভুজ মানে জল ঢুকে যাবে এরকম একটা বহুভুজ, এটা ইম্পর্টেন্ট, বাহুগুলি দ্বারা মানে ও দিকে নির্দেশ করা যায়, তবে ওই বহুভুজকে বদ্ধ করতে বিপরীত ক্রমে গৃহীত বহুভুজের অন্তিম বাহুটি ওই ভেক্টর সমূহের লব্ধিকে মানে ও দিকে নির্দেশ করবে। তাহলে এটা আঁকি, তাহলে এটা বুঝি। তাহলে একই বিন্দুতে কটা ধরে নাও, মনে করি ও বিন্দুতে, বিন্দুতে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর ক্রিয়াশীল, এটা আমরা ধরে নিচ্ছি। ধরে নাও এটা ও বিন্দু, এটা ধরে নাও ও বিন্দু, এইটা ধরে নাও এ ভেক্টর, এইটা ধরে নাও বি ভেক্টর, এইটা ধরে নাও সি ভেক্টর, আর এটা ধরে নাও ডি ভেক্টর। ভাবতে পারি না, পারি না? তোমাদের প্রত্যেকের নাম আমার মুখস্থ হয়নি বলে আমি বলতে পারছি না, নাম ধরে জিজ্ঞেস করতে পারছি না, কিন্তু একটু মোটামুটি বুঝতে না পারলে দেন অ্যান্ড দেয়ার কিন্তু আমাকে ধরো, কারণ এই জিনিস না বুঝতে পারলে সব অন্ধকার হয়ে যাবে কিন্তু। ও বিন্দুতে চারটে ভেক্টর ক্রিয়াশীল, এবার এটাকে উন্মুক্ত বহুভুজ কি করে বানাবো? দেখ, এ ভেক্টরটাকে রাখলাম, বি কে কি করব গো? একই ক্রমে বলেছে তো, বি কে কি করব? বি কে ডান দিকে সরাবো না বাঁ দিকে সরাবো, না নিচে নামাবো না উপরে উঠিয়ে নেবো? তাহলে বি ভেক্টরটাকে এই বরাবর সরিয়ে দিলাম। সি ভেক্টরটাকে কি করব? তাহলে দেখো বি ভেক্টরকে, বলো। একদম একদম তাই, একদম তাই। তাহলে সি ভেক্টরটাকে এখানে তুলে দিলাম, ডি ভেক্টরটাকে কি করব? বুঝতে পারছো, ডি এর দিক চেঞ্জ করা যাবে না, তাহলে ডিটাকে এইখানে ঢুকিয়ে দিতে হবে সি এর পরে, তো এরকম ঢুকিয়ে দিলাম। তাহলে বলো তো দেখি, এই যে বহুভুজটা হলো, এখানে এটা উন্মুক্ত না বদ্ধ? কিন্তু এখানে ভেক্টর গুলো একই ক্রমে আছে না বিপরীত ক্রমে আছে? প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে বিপরীত ক্রমে, তাহলে ভাষাটা কি লিখেছি দেখো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একই বিন্দুতে ক্রিয়াশীল তিন বা ততোধিক, এখানে আমরা চারখানা নিয়েছি, ভেক্টরকে যদি একই ক্রমে গৃহীত, একই ক্রমে গৃহীত একটি বহুভুজ, একটি উন্মুক্ত বহুভুজের বাহুগুলি দ্বারা মানে
ও দিকে নির্দেশ করা যায়, তবে তবে কি লিখেছি, তবে বিপরীত ক্রমে গৃহীত মানে ঠেকা দেবে এখানে। বিপরীত ক্রমে গৃহীত কি, তবে বহুভুজটিকে বদ্ধ করতে, বহুভুজটিকে বদ্ধ করে দিলাম, বিপরীত ক্রমে গৃহীত যে বাহু, সেই বাহুটা তোমার কিন্তু লব্ধি নির্দেশ করবে। তার মানে এখানে আমি কি লিখতে পারি, আর সমান কি লিখতে পারি গো, বলতো দেখি, আর সমান কি লিখতে পারি, একদম তাই, লব্ধি মানে সবারই লব্ধি। তাহলে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র আমাদের দুটি ভেক্টরকে যোগ করার ফর্মুলা দিয়েছে। বহুভুজ সূত্র কি দিল, তাহলে 3 বা ততোধিক। তাহলে এখন আমরা কি জানবো যদি এগুলো সব জেনে যায়, যত খুশি ভেক্টর দিয়ে আমরা যোগ করে দেবো, হ্যাঁ কি না? দুটো জানলাম, তিনটে জানলাম, ততোধিক জানলাম, তাহলে ভেক্টরের যোগের আর কোনো সমস্যা হওয়া উচিত নয়, সেগুলো আমরা সব করতে পারি। এবার একটা ছোট্ট জিনিস তোমাদের এর মধ্যে করাই, তারপর আমরা অঙ্কতে ঢুকবো। এখনো কিন্তু আমরা অঙ্কতে ঢুকিনি। লব্ধি কি করে বার করে তাদের ফর্মুলা গুলো দেখেছি, কিন্তু লব্ধির মান কত হবে, লব্ধির দিক কোন দিকে হবে, সেই সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা করিনি। কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট জিনিস পড়ি, যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় প্রায় পড়ে, সেটা কোশ্চেনটা লিখো। কোশ্চেন হচ্ছে, বহুভুজ সূত্রটি ভেক্টর যোগের, ভেক্টর যোগের বহুভুজ সূত্রটি ত্রিভুজ সূত্রেরই, সূত্রেরই পরিবর্ধিত রূপ, সেটা বর্ধিত রূপ, এটা প্রমাণ করো। পরীক্ষায় পড়ে এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে যে এই যে বহুভুজ সূত্র, সেটা ত্রিভুজ সূত্র থেকে প্রমাণ করা যায়, সেটা প্রমাণ করতে বলেছে। একটা পঞ্চভুজ আঁকলাম, তাহলে এখানে কটা ভেক্টরের যোগ হচ্ছে বলো তো দেখি পঞ্চভুজে, একটা পঞ্চভুজের মধ্যে কটা ভেক্টরের যোগ করতে পারি, চারটে। ভেরি গুড, ভেরি গুড, চারটে ভেক্টরের যোগ করে আমি পঞ্চভুজের লাস্ট বাহুটা নিয়েছি, এটা হচ্ছে অন্তিম, অন্তিম বাহু। ত্রিভুজ সূত্র কি বলেছে, এটা বহুভুজ, বহুভুজ। এবার বলতো দেখি ত্রিভুজ সূত্র কি বলেছে, দেখো আমি আঁকছি, যদি আমার ভুল হয় আমাকে ধরিয়ে দেবে। এটা যদি এম ভেক্টর হয়, এটা যদি এন ভেক্টর হয়, আর এটা যদি এল ভেক্টর হয়, তাহলে ত্রিভুজ সূত্র কি বলেছে তোমাকে বলো তো দেখি, ত্রিভুজ সূত্র থেকে কি পাবো, বলো কি হবে, কি লিখতে পারি আমরা। ভেরি গুড, তার কারণ কি, এই দুটো দেখো একই ক্রমে, এইটা হচ্ছে বিপরীত ক্রমে। তার মানে আমি এখানে লিখতে পারি এল ভেক্টর সমান এম ভেক্টর প্লাস এন ভেক্টর। আমি নাম খালি চেঞ্জ করে দিয়েছি, এল এর জায়গায় আর, আর এটা এ বি দিলে তোমরা ঝপাং করে বলে দিতে আর সমান এ প্লাস বি, নামে কি যায় আছে। তাহলে এখানে বহুভুজ সূত্রটা কি, এখানে বহুভুজ সূত্র কি পাবো, আর সমান, এইগুলো দেখো একই ক্রমে আছে, আছে না নাই, এগুলো সব একই ক্রমে, তাহলে একই ক্রমে যারা থাকবে তাদের যোগফলটা হবে বিপরীত ক্রমে, এ বিপরীত ক্রমে আছে,
তাহলে আমরা লিখতে পারি আর ভেক্টর সমান কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এইটুকু ছিল হিন্ট, এটা আমি দিলাম। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এটা প্রমাণ করা, ভেবে যে হোমওয়ার্ক হচ্ছে কোশ্চেনটা প্রমাণ করো বা ত্রিভুজ সূত্র দিয়ে দ্বারা বহুভুজ সূত্র প্রমাণ করো। মনে রাখবে হোমওয়ার্কের খাতা কিন্তু আলাদা হবে। আমি যদি এখনো চেক না করি, তোমরা ফটো যারা যারা পাঠিয়েছো, আমি কিন্তু ওখানে গিয়ে অবশ্যই খাতা জমা নিয়ে চেক করব। ঠিক আছে, এবার আমরা চলে আসি ক্যালকুলেশনে। কি ক্যালকুলেশন করব? এই যে ত্রিভুজ সূত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি একই বিন্দুতে দুটো ভেক্টর ক্রিয়াশীল, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর। সেটা দিয়ে আমরা ত্রিভুজ সূত্র করলাম কি, এইটা হচ্ছে এ ভেক্টর, বিটাকে ঠেলে এইদিকে একই ক্রমে নিলাম। তাহলে লাস্ট যে বাহু আছে এইটাকে, এটাকে যদি আমরা বিপরীত ক্রমে নিই তাহলে এটা হচ্ছে লব্ধি আর। তাহলে এখানে আমি পেলাম আর ভেক্টর সমান এ প্লাস বি। এবার আমাকে বলো তো দেখি এ ভেক্টরের মান কত? শুধু এ, শুধু এ। বি ভেক্টরের মান কত? শুধু বি। অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কত? যদি এখানে থিটা বলে দিই, 180 ডিগ্রি থিটা, মাইনাস থিটা, না শুধু থিটা? হ্যাঁ, অবশ্যই শুধু থিটা হবে, কারণ এটা দুজনেরই ইনিশিয়াল পয়েন্ট আছে। এটারও ইনিশিয়াল পয়েন্ট এটা, এটারও ইনিশিয়াল পয়েন্ট এটা। এইটা যদি থিটা বলা থাকে তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ থিটাই হবে, শুধু থিটা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ। ফায়দা আছিস? ওকে, তাহলে এইটা হচ্ছে লব্ধি ভেক্টর, আর হচ্ছে লব্ধি ভেক্টর। এবার বলো তো লব্ধি ভেক্টরটা তো একটা ভেক্টর, তাহলে এর কি কি জিনিস আছে যেগুলো বলা যায়? ভেক্টরের কোন কোন জিনিস? তাহলে এর মান কত, এর দিক কত, সেগুলো আমাকে বলতে হবে না? তাহলে আমি কি কি দিয়ে ব্যাখ্যা করব? কি কি জিনিস আমার জানা? আমার কাছে জানা হচ্ছে এ, আমার কাছে জানা হচ্ছে বি, আমার কাছে জানা হচ্ছে থিটা। সেগুলো দিয়ে আমরা আর সমান কত, এটা নতুন, এটা সমান কত সেটা জানবো, আর আর এর দিক কি সেটাও আমরা জানবো। তাহলে আমাদের কাছে পুরো কমপ্লিট নলেজ হয়ে যাবে যে কত মানের দুটো ভেক্টর, কত কত মানের দুটো ভেক্টর কত অ্যাঙ্গেলে যোগ করলে কত লব্ধি ভেক্টরের মান, আর কোন দিকে লব্ধি ভেক্টর ক্রিয়াশীল হবে। বোঝা গেল কথাটা? কথাটা বোঝা গেল? তোমাকে যদি 120 ডিগ্রি বলে তুমি ক্যালকুলেট করে দিতে পারবে, 90 ডিগ্রি বললে ক্যালকুলেট করে দিতে পারবে, 60 ডিগ্রি বললেও ক্যালকুলেট করে দিতে পারবে, যা বলবে ক্যালকুলেট করে দিতে পারবে। যদি তুমি যে ভেক্টর দুটো যোগ হচ্ছে তাদের মান তুমি জানো, এবং যে ভেক্টর দুটো কোনো পয়েন্টে অ্যাক্ট হচ্ছে সেই যে দুটো ভেক্টরের দিক, তাদের মধ্যবর্তী কোণ তুমি যদি জানতে পারো, তাহলে যে লব্ধি ভেক্টরটা তৈরি হবে সেই ভেক্টরটা তো একটা ভেক্টর, তার একটা মান আছে, একটা দিক আছে, তার মান কত, সেই ভেক্টরটা আবার আমার জানা ভেক্টর গুলোর সাপেক্ষে কোন দিকে অবস্থিত সেগুলো কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে আমরা দেখি, ফার্স্ট হচ্ছে লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান, ছবি আঁকি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর।
এটা ধরে নাও আর ভেক্টর। এবার এখানে আমাদের ছবিতে কি ছিল? এটা ছিল এ ভেক্টর, এটা ছিল বি ভেক্টর, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এবার এই যে ছবিটা, এই ছবিতে ত্রিভুজের কোণ কোথায় আছে একটু বলতো দেখি। কে বলবে? প্রিয়ন্তন বলো। কাকে জিজ্ঞেস করবে? এগ্রি করছিস সবাই? ও বলেছে এটাকে একটু ডান দিকে শিফট করে দিলে। তাহলে তুমি বলো কি কোণ? কোনটা কোণ? ওই কোণটাই তো আমি এখানে আসতে বলছি, ডান দিকে। কাকে নিয়ে গেলাম? তাহলে নিয়ে এলাম এখানে। এটা কত হবে? এইটা এটা সমান্তরাল হলে এটা থিটা হবে না? তাহলে তাহলে তুমি যেটা বলছো সেটাও সঠিক, প্রিয়ন্তন বাবু যেটা বললেন সেটাও সঠিক। কারণ আমরা ভেক্টর গুলোকে কেমন ভাবে শিফট করেছি? প্যারালালি। আমরা প্যারালালি শিফট করেছি। আর আমরা সমান্তরালের সূত্র জানি না? এটা যদি দুটো সমান্তরাল রেখা হয়, এটা যদি একটা ভেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। এটা কি কোণ? এই দুটো কোণ কি কোণ? অনুরূপ কোণ। জানো না? জানো না? তাহলে এইটা, এটা যদি তোমার থিটা হয়, এটাও থিটা হবে। এবার আমাকে বলো তো দেখি, এই দুটো যদি সমান্তরাল লাইন হয়, এইটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা এই কোণটা সমান হয়। এরা কি কোণ? তাহলে এইটা হলো একান্তর কোণ, এইটা হলো অনুরূপ কোণ। আর বলো তো দেখি, এই দুটো যদি সমান্তরাল লাইন হয়, এখানে যদি একটা ভেদক হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সমষ্টি কত হবে? এটা থিটা 1 আর থিটা 2 হয়, 180 ডিগ্রি হবে। ওকে, এই সমস্ত জিনিস আমাদের কাজে লাগবে, কারণ আমরা কিন্তু এখন জ্যামিতি দিয়ে জিনিসটা করছি, তো এগুলো ম্যাথের জিনিস। তাহলে আমরা এটা বুঝতে পারলাম, যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে থিটা আমার। তাহলে আমাদের অঙ্কন যেটা করব প্রমাণ করার জন্য, অঙ্কনে আমরা কি করব? অঙ্কনে আমরা করব, এগুলো নাম দিই, পি কিউ এস নাম দাও, পি কিউ এস। তাহলে অঙ্কনে আমরা করব পি কিউ কে বর্ধিত করা হলো, করা হলো, এবং তার সাথে সাথে আর একটা জিনিস করব, এস বিন্দু থেকে, এস বিন্দু থেকে পি কিউ এর বর্ধিতাংশতে, পি কিউ এর বর্ধিতাংশতে এসটি লম্ব টানা হলো। তোমরা নিশ্চয় উপপাদ্য করেছো বিভিন্ন প্রমাণ করার জন্য, তাতে সাধারণ নির্বাচন ছিল, বিশেষ নির্বাচন ছিল, অঙ্কন ছিল, প্রমাণ ছিল। সেরকমই আমি এখানে অঙ্কন করেছি। তাহলে কি করেছি? প্রথমে এটাকে বর্ধিত করেছি, তারপরে এস থেকে কি করলাম? এস থেকে একটা লম্ব টেনে দিলাম এই বরাবর, যেটার নাম কি দিলাম? এস টি। কি দিতে পারি না? পারি না? অঙ্কন আমি করতেই পারি এরকম। এই সব বুঝতে পারছিস? চুপ করে গেলি, সব ঘুমিয়ে পড়লি নাকি? বুঝতে পারছো? তাহলে এই ছবিটা আমি আবার পরের পাতায় আঁকি। দেখো, এটা পি, এটা কিউ, এটা এস, এইটা তোমার আর ভেক্টর, এইটা তোমার এ ভেক্টর, এইটা তোমার বি ভেক্টর। তুমি কি করেছো? এই বরাবর বর্ধিত করেছো, আর এখানে লম্ব টেনেছো। কি লম্ব? এসটি লম্ব। এইটা কোনটা হচ্ছে থিটা। এর মধ্যে কোনো অন্যায় নেই। এবার আমাকে একটা কথা বলো তো দেখি, যদি আমি লম্ব টানি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে ত্রিভুজ পি টি এস
এটা কেমন ধরনের ত্রিভুজ? প্রত্যেকে এগ্রি করছো? তাহলে এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? কে বলেছে? কে বলেছে? পিএস অতিভুজ। ভালো করে দেখ, পিটিএস, পি টি এস, তার লম্ব এটা, তাহলে অতিভুজ কি হবে? পিএস হবে তো? ভালো করে বোঝো। তাহলে বলো তো দেখি ভূমি কি হবে? ঠিক, প্রত্যেকে বোঝো, যে না বুঝতে পারবে বলবে। আর লম্ব কি হবে? তাহলে আমরা কি সূত্র জানি? অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জানি না? জানি না? তাহলে অতিভুজ স্কোয়ার মানে কে গো? এই যে পিএস বলেছি, এই পিএসটা কি? পিএসটা তোমার আর নয়? দেখো তো, পিএস এর দৈর্ঘ্যটা কি? দিক যদি আমি ভুলে যাই তাহলে কি পড়ে থাকবে? মান পড়ে থাকবে না? প্রত্যেকে এগ্রি করছো? একটু আওয়াজ দাও। এবার আমাকে বলো ভূমি, যেটা পিটি, সেটা কতটা? দেখো, পিকিউ প্লাস কিউটি, একদম তাই। তার মানে আমরা এটা লিখতে পারি এ প্লাস কিউটি, আর এস টির মান আমরা জানি না। তাহলে এবার এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে ফোকাস করছি, ত্রিভুজ কিউটিএস, এটাকে ফোকাস করো তো দেখি। এটা টি, ভুল হলে আমাকে বলবে, আমি ভুল করলে। এখানে যা লিখেছি ঠিক লিখেছি। বিটা কি লিখেছি? বি সমান কি? কিউএস এর দৈর্ঘ্য। বিটা হচ্ছে কিউএস এর দৈর্ঘ্য। তাহলে এবার বলো তো দেখি, এই ত্রিভুজের লম্বকে, এখানেও এসটি, এই ত্রিভুজের ভূমিকে, এর অতিভুজকে, কিউএস। এবার আমাকে বলো, বি আমার জানা, কিন্তু এখানে দেখো এসটি আমার অজানা, কিউটি আমার অজানা। তাহলে কে কে অজানা? এই এসটি আমার অজানা, এই কিউটি আমার অজানা। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না? কিউটি বাই কিউএস সমান কি লিখতে পারি? কিউটি মানে কি? কিউটি মানে ভূমি, কিউএস মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান কি? তাড়াতাড়ি বলার চক্করে, তাড়াতাড়ি বলার চক্করে ভুল বলবে না। তোমার তাড়াহুড়ো করার দরকার নেই, তোমার কাছে 2 বছর আছে শেখার জন্য। কিন্তু অভ্যেস করবে বুঝে ভেবে, শান্তশিষ্ট ভাবে বুঝে বলার বা না বলার বোঝার। তাহলে কিউটি বাই কিউএস মানে ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে cos থিটা। তাহলে কিউএস সমান কি? কিউএস সমান কি? এই যে কিউএস, এটা সমান তো বি, হ্যাঁ কি না? তাহলে কিউটি সমান কিউএস কিন্তু cos থিটা। তার মানে কি? বি ইন্টু cos থিটা, কিউটি সমান। তাহলে দেখো তো, এই কিউটির মান পেলাম না? পেলাম না? তাহলে এখানে আমি কি পাবো? পিটি সমান কি লিখতে পারি? এটা, এটা সমান কি লিখতে পারি? এ প্লাস কিউটির জায়গায় কি লিখতে পারি? এ প্লাস ভি কস থিটা। ওকে, এবার দেখো লম্বটাকে, লম্ব হচ্ছে এসটি। তাহলে এখানে আমি আবার লিখতে পারি, এই ত্রিভুজ থেকেই আবার লিখতে পারি এসটি বাই কিউএস সমান কি লিখতে পারি? এসটি মানে কি?
এটা হচ্ছে লম্ব। লম্ব বাই এটা অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। আবার কিউএস মানে আমার কি জানা? বি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অর এসটি সমান হচ্ছে বি সাইন থিটা। তাহলে দেখো তো এসটি কোথায় লেখা আছে? এটা সমান বি সাইন থিটা, পেলাম না পেলাম না? তাহলে দেখো বড় যে ত্রিভুজ, সেই ত্রিভুজের অতিভুজ আর আমার অজানা। বড় যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এইখানে ফোকাস করো এই জায়গাটায়, এর অতিভুজ আর আমার অজানা, সেটাই আমার নির্ণয় করতে হবে। তার ভূমি কত বেরোলো? এ প্লাস বি কস থিটা, এইটা বেরোলো ভূমি। তার লম্ব কত বেরোলো? বি সাইন থিটা, এটা বেরোলো লম্ব। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার করতে পারি, হ্যাঁ কি না? তাহলে করি। তাহলে করলে কি দাঁড়াবে? কি দাঁড়াবে সবাই মনে মনে নিজের খাতায় করো। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার, আগে আমাকে এটা বলে দাও তো এই ত্রিভুজটা আমি কি এঁকেছি? এটা হচ্ছে পি, এটা কিউ, এটা এস, আর এই যে লম্ব এটা হচ্ছে টি, তাই তো? এইটা হচ্ছে থিটা, এটা বি, এটা এ, এটা আর, আর এইটা হচ্ছে বি কস থিটা, আর এইটা পেলাম এখন আমি বি সাইন থিটা। তাহলে আমরা দেখতে পেলাম পি এস, এখান থেকে লিখি, এদিকে লিখছি না, ধরো এখানে লিখছি পি এস স্কোয়ার সমান পিটি স্কোয়ার প্লাস এস টি স্কোয়ার, অর এখান থেকে আমরা লিখতে পারি পি এস স্কোয়ার মানে আর স্কোয়ার সমান পিটি স্কোয়ার মানে এটা প্লাস এটা, তাহলে এ প্লাস বি কস থিটা হোল স্কোয়ার প্লাস এস টি মানে হচ্ছে বি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? অর আর স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখান থেকে কি করতে পারি আমরা দেখো তো দেখি, এই দুটো থেকে না বি কমন নেবো না, বি স্কোয়ার কমন নেবো। বলো ঠিক বলেছি না ভুল বলেছি? ওয়ান করে দেবো, ভেরি গুড। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা তো সিম্পলি ওয়ান, এটা তো ওয়ান। তাহলে কি দাঁড়ালো একটু সাজিয়ে যদি লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা আর স্কোয়ার সমান, তাহলে আর সমান কি বেরোবে? অতএব আর সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। এইটা হয়ে গেল লব্ধির মান, লব্ধির মান পেয়ে গেলাম। এবার লব্ধির দিক যদি আমরা বলি, তাহলে দেখো এই হচ্ছে আমার ছবি ছিল, তীর চিহ্ন দিতে ভুলবে না কিন্তু। এবার ধরো এই লব্ধির দিক কোন দিকে, আমি মনে করি এর সাথে এটা কোন একটা আলফা কোণের মতো। তাহলে মনে করি লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর আর ভেক্টর
এ ভেক্টরের সাথে আলফা কোণে নত। তাহলে এইটা যদি আলফা হয়, এই যে বড় ত্রিভুজ, সেখানে ট্যান আলফা কত হবে? ত্রিভুজ PTS এ ট্যান আলফা সমান কত হবে? সবচেয়ে প্রত্যেকে রাজি হচ্ছ? আলফা দেখো, পিটিএস যদি দেখো, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এই পুরো ত্রিভুজটার ট্যান আলফা কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে লম্ব, এই পুরো জিনিসটা হচ্ছে ভূমি। তাহলে এটা হবে এসটি বাই পিটি। আর আমরা এটা ক্যালকুলেট করেছি, এসটি সমান কি বেরিয়েছে? এই লম্ব সমান বি সাইন থিটা। আর এই ভূমি সমান কি বেরিয়েছে আমাদের ক্যালকুলেট করে? এ প্লাস বি কস থিটা। পেয়েছি না পাইনি? দেখে নিও, আগে করেছি। তাহলে এগুলো বসাই। তাহলে এখানে পাবো এসটি মানে বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা হলো ট্যান আলফা। তাহলে আলফা কোণে নত যদি আমি পেয়ে যাই, তাহলে আলফার মান বার করে ফেললেই আমি দিকটা পেয়ে যাব, কারণ এ ভেক্টর আমার জানা। তাহলে জানা ভেক্টরের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা বলতে পারবো যে অ্যাকচুয়াল ভেক্টরের লব্ধি ভেক্টরের দিক কি। তাহলে এখানে আমরা পেলাম কি? ট্যান আলফা সমান সমান বি সাইন থিটা ডিভাইডেড বাই এ প্লাস বি কস থিটা। এটা মনে রাখার একটা নিয়ম আছে, মনে রাখার একটা টোটকা আছে। সেটা কি? মনে রাখবে ট্যান আলফা সমান কি হবে? সাইন বাই কস হয় তো। তাহলে সাইন থিটা বাই কস থিটা। এগুলো কিন্তু কোনো, এর কোনো ফর্মুলা নেই, এমনি জাস্ট টোটকা বলছি, কোনো যুক্তি নেই, এটা জাস্ট টোটকা। তাহলে সাইন বাই কস করে দিলে, এবার দেখো তো এই আলফাটা কার সাথে কোণ করেছে? এই আলফাটা কোন ভেক্টরের সাথে কোণ করেছে আমরা ধরেছি? দেখো তো, দেখে দেখো, আমরা লিখেছি তো, মনে করি লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে, তার জন্য এ কে কি করেছি? সেপারেট রেখেছি। যদি বি এর সাথে কোণ করে, এটাকে আমরা সেপারেট, তাহলে বি কে সেপারেট রাখবো। তার মানে ট্যান আলফা সমান এটা হলো যার সাথে কোণ করবে, এখানে যেটা বসবে, এর সাথে যেটা বসবে এখানে, এর সাথে যেটা গুণ হবে, আর এখানে একটা, এখানে এখানে কিছু একটা যোগ হবে, এই দুটো সেম হবে, এই দুটো সেম হবে, আর এটা আলাদা হবে। এই যে এক্স যেটা লেখা আছে সেটা কি হবে? যার সাথে কোণ বলা নেই, যার সাথে কোণ আলফা নয়, আলফা কোণ যার সাথে নয় সে বসবে এখানে, তার মান, তার মান। কারণ এখানে এই আলফাটা বলা আছে দেখো এ ভেক্টরের সাথে কোণ, এর সাথে কোণ বলা আছে, তার জন্য এখানে বি বসেছে। আর এই যে ডট দেখতে পাচ্ছ, এটা কি হবে? যার সাথে কোণ বলা থাকবে তার মান, তার মান সে আলাদা করে থাকবে। তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোশ্চেন, এ এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ সমান থিটা, ঠিক? এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, এদের লব্ধি বি ভেক্টরের সাথে বিটা কোণে নত। এ এর মান হচ্ছে ধরে নাও 3, বি এর মান হচ্ছে ধরে নাও 4, থিটা সমান ধরে নাও 90 ডিগ্রি। তাহলে এবার বলো তো দেখি বিটা সমান কত? এটা করো হোমওয়ার্ক, ট্রাই ইট।
তোমাদের 3টে হোমওয়ার্ক আমি দিয়েছিলাম। অলরেডি তোমাদের 3টে হোমওয়ার্ক আছে, 3 হোমওয়ার্কস আছে, অলরেডি আছে। তোমরা কেউ কেউ করে পাঠিয়েছো, কেউ কেউ সুন্দর প্রসেসে করেছো, কারো কারো হয়নি। যেহেতু 3টে হোমওয়ার্ক যেটা আমাদের দেওয়া আছে সেইটার পর্যন্ত থিওরি আমাদের আপাতত পড়া হলো, তাই আমি একদিন তোমাদের চান্স দিচ্ছি। আর যারা অলরেডি ট্রাই করেছো তাদেরকে একদিন একটু জাস্ট ধৈর্য ধরতে বলছি। আমি নেক্সট ডেতে সেই হোমওয়ার্ক গুলো করে দেব। ওকে, কেউ মন খারাপ করো না, নেক্সট ডেতে হোমওয়ার্ক গুলো করে দেবো। কারণ অনলাইন ক্লাস 1 ঘন্টার বেশি হয়ে গেলেই সেটা হেজে যায়। এখন অলরেডি আমরা 1 ঘন্টা 10-15 মিনিট 20 মিনিট নিয়ে নিয়েছি, আর আজকে আমি অনেক লেটেই শুরু করেছি। সো ট্রাই দ্য হোমওয়ার্ক, ট্রাই প্রিভিয়াস হোমওয়ার্ক, আর ট্রাই টুডেজ হোমওয়ার্ক। নেক্সট ডে, নেক্সট ডে তোমার সানডে নাইট। ওকে, টাইম আমি আগে থেকে বলে দেবো। শুধু অনলি প্রবলেমস হবে, অনলি হোমওয়ার্ক অ্যান্ড প্রবলেমস। মনে রাখবে, প্রবলেম করা মানেই ফিজিক্স করা নয়, কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম যদি তুমি না করো তাহলে জীবনেও ফিজিক্স বুঝতে পারবে না। বুঝছো? করতে হবে। তাহলে চলো, গুড নাইট। কালকে নয়, না